মাস তিনেক আগেও সবচেয়ে বেশি যে শব্দটা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে কোভিড-19, লকডাউন, ট্রেন্ডিং করলেই কিওয়ার্ডে এইগুলোই সবচেয়ে বেশি আসছিল। একেবারে রিসেন্টলি আমরা যে মুহূর্তে কথা বলছি তখন যে শব্দটা বারে বারে ঘুরে এসেছে সেটা হচ্ছে নিউ নর্মাল। এই নিউ নর্মালের নানা রকমের ব্যাখ্যা হচ্ছে, ইন্টারপ্রিটেশন হচ্ছে। তো ওই যে সেক্টরটার সঙ্গে, যে ক্ষেত্রটার সঙ্গে তুমি যুক্ত আছো, তার আগে তোমার একটু পরিচয় করে দিই। আজকে আমাদের সঙ্গে আছে সৌমেন্দু চ্যাটার্জি, ডিরেক্টর অ্যানারক প্রপার্টি কনসালটেন্টস। এরা সারা দেশের মধ্যে একটা অন্যতম বৃহত্তম সংস্থা যারা রিয়েল এস্টেটের সঙ্গে ভীষণভাবে যুক্ত, উপদেষ্টা সংস্থা, এবং একেবারে সরাসরি রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে যুক্ত। তো এই সেক্টরে এই যে পোস্ট লকডাউন মানে একটা স্থবিরতা চলে এসেছিল 3 মাস ধরে, সেইখান থেকে অনেকেই মনে করছে সেন্টিমেন্ট এখনো প্রচণ্ড ডাউন। সবচেয়ে যে সেক্টরগুলো বড় ধাক্কা খেয়েছে তার মধ্যে রিয়েল এস্টেট অন্যতম। তো তুমি যে জায়গাটায় আছো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমরা রিয়েল এস্টেট সেক্টরের ভবিষ্যৎ বা এখন কি দাঁড়িয়ে আছে সেটা কীভাবে দেখছো? ঋতিকা, তোমাকে প্রথমে ধন্যবাদ। অনেকদিন পরে তোমার সঙ্গে কথা বলার সুযোগ হলো। সবার আগে আমি যেটা বলতে চাই যে এক এক করে আসি নিউ নর্মাল। নিউ নর্মাল শব্দটির অর্থ হচ্ছে যে আগে আমরা যেই জিনিসটাকে নর্মাল বলতাম সেই নর্মালটাকে একটু ডিভিয়েট করে আমরা নতুন নর্মালে আসছি। ধরো কেউ যদি ফ্ল্যাট কিনতে যায় বা বাড়ি কিনতে যায়, আগে কী হতো, সে তার ফ্যামিলি নিয়ে গিয়ে সাইটে যেত। এখন কোভিড-19 জন্য সাইটে ঢুকতে গেলে অনেক রকম নতুন ডিরেক্টিভস আছে। তাকে থার্মাল স্ক্যানার দিয়ে তার টেম্পারেচার দেখা হবে, তাকে হ্যান্ড ওয়াশিং স্যানিটাইজিং করা হবে, তারপরে বেশি জন অ্যাট এ টাইম 2-3 জন বা 4 জনের বেশি সাইটে ঢুকতে দেওয়া হবে না। সেগুলো তো ছাড়াও যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা এখন কাস্টমাররা প্রেফার করছে সেটা হচ্ছে ভার্চুয়াল সাইট। মানে আগে কি হতো যে সাইটে দেখতো যে একটা ভিডিও আছে, ঠিক আছে, এখন মনে হচ্ছে যেই ফ্ল্যাটটা উনি চাইছেন সেই ফ্ল্যাটটার আমরা একটা ভার্চুয়াল সাইট ভিজিট করছি। মানে ওয়াক থ্রু কাইন্ড অফ। ওয়াক থ্রুটা তো আগেও ছিল, ওয়াক থ্রুটা তো আছে। এটা যে ভার্চুয়াল সাইট ভিজিট মানে সে এই দিয়ে একটা লিফটে করে গেল, উঠলো, ওই ফ্ল্যাটটাই ওনার পছন্দ, ওই লেআউটটাই ওনার পছন্দ হলো। সেই ভার্চুয়াল সাইট ভিজিটে কাস্টমাররা আস্তে আস্তে প্রথম দিকে অতটা হতো না, এখন আস্তে আস্তে বেশ কমফোর্টেবলের ওটা আমাদের অনেকগুলো প্রায় বুকিং এসছেও যারা ভার্চুয়াল সাইট, এবং বিশেষ করে যারা এনআরআই কাস্টমার তারাও কিন্তু এই ভার্চুয়াল সাইট ভিজিটের সঙ্গে প্রথম থেকেই ওয়াকিবহাল হলো বিদেশে থেকে এখন আমাদের দেশে তাদের জন্য একটা সুবিধা হয়েছে, এনআরআই সেলসের জন্য সুবিধা হয়েছে। এটা একটি গেল। আরেকটি ব্যাপার যেটা বললে যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি আগের মতো মানে ধাক্কা খেয়েছে, এখন কি অবস্থা? দেখো, ম্যানুফ্যাকচারিংয়ের পর যদি সবচেয়ে কোনো ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি জব জেনারেট করে, সবচেয়ে বেশি চাকরি জেনারেট করে, সেটা হচ্ছে রিয়েল এস্টেট, রাইট? আজকের দিনে দাঁড়িয়ে রিয়েল এস্টেটে প্রি করোনা ভাইরাস পিরিয়ড, কোভিড-19 পিরিয়ডে কী হতো যে একটা আমরা ভাবছিলাম যে একটা সব মার্কেটই খারাপ ছিল, আমরা ইমপ্রুভ হওয়ার চেষ্টা করলাম, হঠাৎ করে আর একটা করোনা ভাইরাসের মধ্যে একটা প্যান্ডেমিক সিচুয়েশনে পড়লো। লিকুইডিটিটা একটা ইস্যু হচ্ছে। আমি কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ব্যবসা ক্রেডিট ফেসিলিটি ছাড়া চলতে পারে না, ঠিক আছে? তো গভর্নমেন্টকে একটু বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে টু গিভ ক্রেডিট টু দ্য ডেভেলপার্স। সবাই কেপেবল ডেভেলপার্স, কলকাতা শহরে যারা আছে, যারা ক্যাটাগরি এ ডেভেলপার, সবাই কেপেবল ডেভেলপার, সবাই একসময় খুব ভালো ভালো বাড়ি বানিয়েছে, এখনও বাড়ি বানাচ্ছে, কিন্তু দের ইজ এ প্রবলেম ইন দ্য লিকুইডিটি। এই লিকুইডিটি ব্যাপারটা যদি আমরা একটু টেক কেয়ার করে যেতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় উই উইল বি এবল টু সেল থ্রু। 1 নম্বর। 2 নম্বর। 3 নম্বর ব্যাপার হচ্ছে যে ডিমান্ড কিন্তু আসতে চালু হয়েছে। যেটা একদম স্ট্যাগনেন্ট হয়ে গেছিলো লকডাউনের সময়, সেটা কিন্তু বেশ ভালোভাবে আসছে। মানে ধরো এখন যেই সব বায়াররা আসছে তারা কিন্তু সিরিয়াস বায়ার, তারা কিন্তু ওটা নিয়ে শপিং ইনভেস্টারও আছে কিছু কিছু। কারণ দেখা গেছে যে লোকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, ডুবে গেছে, লোকে অন্যান্য জায়গায় ইনভেস্ট করেছে, যা রিটার্ন পেয়েছে, রিয়েল এস্টেট একটা স্টেবল রিটার্ন পেয়েছে, উইচ ইজ মোর দ্যান ফিক্সড ডিপোজিটস অ্যান্ড আদার্স। তো সেই ইনভেস্টাররা যারা চলে গেছিল, volatility is also much less, so they are again coming back to the market. সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলতে পারি একটা কথা, যে যেসব বায়াররা আসছে তারা সিরিয়াস বায়ার, তারা প্রোফাইল বায়ার, এবং তুমি শুনে অবাক হবে লোকে ওয়ার্ক ফ্রম হোম করে করে
তাদের একটা ছোট্ট আইসোলেটেড জায়গা তাই চাইছে বাড়িতে, যেখানে বসে বসে কাজ করতে পারবে। যেই লোকটাকে 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাটে হয়ে যেত বা 1500 স্কোয়ার ফিট ফ্ল্যাট হতো, সে এখন 15-20% একটু বড় ফ্ল্যাট চাইছে। মানে ধরো 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট না, সে 2000 বা 1800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট চাইছে। তো উইচ ইজ গুড ফর দিস মার্কেট। এটা গেল যে রেসিডেন্সিয়াল সেলস। অফিসে একটু প্রবলেম হলেও হতে পারে, কারণটা হচ্ছে কি বড় বড় কোম্পানি যেমন TCS বলো, অ্যাক্সেঞ্চিয়ার বলো, তারপরে ইনফোসিস বলো, IBM বলো, তারা অনেকটা করেই অফিস স্পেস অল ওভার ইন্ডিয়াতেই তারা বলছে আমাদের লাগবে না, ওয়ার্ক ফ্রম হোমে আস্তে আস্তে যাচ্ছে। কিন্তু সেটা এক্সিস্টিং না, সেটা নতুন ওয়ার্কফোর্স যেখানে আসবে। বাড়িতে বসে কতক্ষণ লোকে কাজ করবে, এটি কেন এই জায়গাটা আমি একটু নিউ নর্মালের এই জায়গাটাতে আমি একটু অতটা মানে আই উইল নট বি অন দ্য সেম লাইন্স, কারণ লোকে অফিসে গিয়ে দুটো লোকের সঙ্গে কথা বলবে, গল্প করবে, সেই ব্যাপারটা বাড়িতে থেকে হবে না। লোকে কতক্ষণ বাড়িতে থাকবে। তো সেই ক্ষেত্রে একটা যে দেখতে পাচ্ছি যে একটা অফিস স্পেস অ্যাবজর্পশনের একটা ডিক্রিজিং ট্রেন্ড আছে, বাট রেসিডেন্সিয়াল ইজ ডুইং রিয়েলি ফাইন। আর একটা সেক্টর যেটা রিয়েল এস্টেটের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর, সেটা হচ্ছে রিটেল। আর একটা সেক্টর যেটা রিয়েল এস্টেট অ্যাপার্ট ফ্রম রেসিডেন্সিয়াল আর অফিস, দুটো সেক্টর পড়ে থাকে, একটা হচ্ছে রিটেল, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। তো ইন্ডাস্ট্রিয়াল এর ডিমান্ড যথেষ্ট ভালো, ইন্ডাস্ট্রিয়ালের প্রচুর কাজকর্ম হচ্ছে আফটার GST। এই একটা সেক্টর রিয়েল এস্টেটে খুব বড়োভাবে ফ্লারিশ করছে এবং ডিমান্ডও খুব হাই। সব বড় বড় কোম্পানি, FMCG, হিন্দুস্তান লিভার, ITC মতো বড় বড় ফার্ম, আরও বড় বড় কোম্পানিদের ওয়্যারহাউসের ডিমান্ড প্রচুর আছে। তারপরে অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের প্রচুর একটা ডিমান্ড আসছে, বা অন্যান্য সেক্টরেও, ফার্মা সেক্টরেও একটা ডিমান্ড আসছে। ভালো এই সেক্টরটা, দিস ইজ দ্য সেক্টর ফর দ্য নেক্সট 4-5 ইয়ার্স। রিয়েল এস্টেটের মধ্যে এই সেক্টরটা দেখতে পাচ্ছি একটা বেশ ভালো গ্রোথ আছে। রিটেল প্রি-করোনা ভাইরাস ওয়াজ ডুইং ফ্যাবুলাস, কিন্তু ডিউ টু দিস সোশ্যাল ডিস্টেন্সিং আমি তো একটা জিনিসে অবাক হয়ে যাই যে আমরা বলছি যে আজকের দিনে যে দোকান খুলতে, বাজারে দোকান খুলতে, হকার্সদের দোকান খুলতে, উইচ ইজ ভেরি গুড। ওরা দিন রোজ ইনকাম করে, ওরা কোথায় গিয়ে করবে। কিন্তু তুমি যদি দেখো যে সোশ্যাল ডিস্টেন্সিংটা যদি মেনটেন হয়, তার মধ্যে একমাত্র সাইন্টিফিক্যালি মেনটেন হতে পারে মলে। কারণ ওদের ম্যান পাওয়ারও আছে, ইনফ্রাস্ট্রাকচারও আছে, কিন্তু সব লোক তো এক্সপেক্ট করতে পারি না মলে যাওয়ার। একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে, হ্যাঁ, একটা নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে একটা মানে ডুজ ডোন্টসের কালচারের মধ্যে ব্যাপারটা হতে পারে। কিন্তু যে কিছু আগে যেমন একটা মলে যেত লোকে, কেউ ঘুরতেও যেত, গরম লাগে যদি এসি হাওয়া খেয়ে যায় বা একটু ঘুরে যায়, ঠিক আছে, ওটা ভালো। যত বেশি ফুটফল হবে একটা জিনিসে, দেখলে ভালো লাগলো, কিনলো। কিন্তু এখন আমি যেরকম রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে বললাম, রিটেলের ক্ষেত্রে যারা ঢুকছে, আগে ধরো 100টা লোক ঢুকলে 30টা লোক কিনতো, 40টা লোক কিনতো, সিরিয়াস বায়ার। এখন যারা সিরিয়াস বায়ার যাচ্ছে, যার দরকার সে কিনে নিয়ে আসছে উইন্ডো শপিং এর জন্য। কারেক্ট। কিন্তু এইটা মলের ফিউচার হতে পারে না। মলকে গেলে তোমাকে লোক আনতেই হবে, বিকজ দ্যাটস দি USP অফ দ্য প্রোডাক্ট। তোমাকে লোক মলের মধ্যে আনতেই হবে, সেটা আস্তে আস্তে কাটবে। নিউ নর্মালের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লেক্স যেমন বলা হচ্ছে যে একটা 3টে সিট আছে, ধরো একটা সিট মাঝখানে, যেমন এয়ারপোর্টে করা হচ্ছে, মাঝখানে একটা সিট গ্যাপ দিয়ে করা, সেটা একটা মাল্টিপ্লেক্স। লোক যখন সিনেমা দেখতে আসবে, দেখো বাড়িতে বসে সবাই সিনেমা ফিল্ম দেখে, কিন্তু এক্সপিরিয়েন্সটা মাল্টিপ্লেক্সে সেটা তো আর বাড়িতে বসে পাবে না, সেটার জন্যই লোকে ফিল্ম দেখতে আসে। তারপরে রেস্টুরেন্টে খাওয়া, রেস্টুরেন্ট আমার মনে হয় এখন ওপেন হয়ে গেছে, এখন খুব একটা অসুবিধা হবে না। আস্তে আস্তে সব জিনিসই নর্মাল হবে, এবং এর পরে যে ওয়েভটা আসবে আমরা এক্সপেক্ট করছি আগামী 2-3 মাসের মধ্যে জিনিসটা, করোনা ভাইরাস আস্তে আস্তে সাবসাইড ডাউন করে গেলে এরপরে যে মার্কেটটা হবে, দ্যাট উইল বি টু মি দ্য মার্কেট উইল গো পারপেন্ডিকুলারলি হাই। কারণ হয়তো ব্যালেন্স শিট কোম্পানির ঠিক হতে একটু সময় লাগবে, কিন্তু ডিমান্ড বা মার্কেট সেন্টিমেন্ট উইল বি আই এম ভেরি কনফিডেন্ট কি এই ফেস্টিভ সিজন মানে দুর্গাপুজো থেকে আমরা মনে হয় রিয়েল এস্টেটের আবার ভালো সংকেত পেতে। এই যে তুমি পজিটিভ কথাই যখন বলছো, আমি আরেকটা পজিটিভ সাইডের কথা বলছি। একটা ওয়ার্ক ফ্রম হোমের দিকটা তুমি আলোকপাত করেছো কিছুটা, যে ওয়ার্ক ফ্রম হোম লোকে বড় স্পেস চাইছে। অনেক হাউজিং কমপ্লেক্সের ক্ষেত্রে, আমি একেবারেই অন্য ক্ষেত্রের কোম্পানি যারা ইলেকট্রনিক গুড বানায়, স্মার্ট বানায়, তারা এখন অনেক এমন গেজেটে ঘুরছে যে রিয়েল এস্টেটের সঙ্গে তারা টাই আপ করছে, রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে, হাউজিং কমপ্লেক্সের মধ্যেই একটা অফিসের রাখবে এবং স্মার্ট অফিস, লোককে যেতে হবে না। তো ব্যালেন্স করার কিছু জিনিস থাকবে, যে অফিসটা কমলো, তুমি হাউজিংয়ের মধ্যেই একটা
অফিসের স্পেস না, আমি তো তোমাকে বললাম যে একটা কমপ্লেক্সের মধ্যে অফিস করার থেকে হ্যাঁ আমাদের রেন্টাল সিস্টেম অনেকে করতে পারে, হ্যাঁ আমাদের কাছে এরকম এক দুটো ছোটো ছোটো কোম্পানিজরা অ্যাপ্রোচ করছে, তো তার থেকেও লোকে কিন্তু প্রেফার করবে যে নিজের বাড়ি যদি ওয়ার্ক ফ্রম হোম করতেই হয় তাহলে নিজের বাড়িতে একটু একটা অফিস রুম যদি থাকে ছোট্ট করে, সেখানে 3 BHK ছিল, এখন 3 BHK প্লাস স্টাডি আমরা যে কনসেপ্টটা বলি, সেখানে হয়তো আরও 100 স্কোয়ার ফিট রুম বা একটা 70-80 স্কোয়ার ফিটের রুম বেরিয়ে গেল, নিজের অফিস হিসেবে ইউজ করলো অফিস আওয়ার্সে, আর বাচ্চারা নিজের পড়াশোনার সময় করলো, সেই জিনিসটা একটা ভাবা যেতে পারে। তবে কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা তুমি বলছো অনেক কোম্পানি টাই আপ যারা করছে ঠিকই, তাতে সেটা তো ভালোই, মানে রিয়েল এস্টেট মার্কেট ইজ গুড। আমিও শুনিনি এত বছরের অভিজ্ঞতা যে স্যামসাং এর মতো কোম্পানি ওরা তাদের হেড অফিসে 2-3 দিন ধরে ব্রেনস্টর্মিং করেছে উইথ লিডিং রিয়েল এস্টেট কোম্পানিজ, যে কিভাবে ওদের যে বিভিন্ন স্মার্ট গেজেটস এবং আরো যদি কিছু ইনোভেট করা যায় যেগুলোকে হাউজিং কমপ্লেক্সের মধ্যে ওরা পরিচালনা, হ্যাঁ আমার ডেইলি নিডসটাকে ওরা কমপ্লেক্সের সঙ্গে একটা টাই আপ করে মডেলিং করে, এখন অনেক করে, কারণ কিছুদিন আগে একটা কোম্পানি এসেছিল ওই লাইটিং সিস্টেমের আর কি, যে তুমি বাইরে যখন বেরিয়ে যাবে বাড়ি থেকে সব লাইট অফ হয়ে যাবে, হ্যাঁ খুব সুন্দর কনসেপ্ট, খুব সুন্দর কনসেপ্ট। আমার মনে হয় অ্যালায়েড ইন্ডাস্ট্রিজগুলো রিয়েল এস্টেটের সঙ্গে ভালো হবে, উইচ ইজ গুড। আর একটা দিকও যেটা হচ্ছে এই যে ধরো সামহাও একটা ওভারঅল একটা ট্রেন্ড এসছে না, একটা রিভার্স মাইগ্রেশনের, লোকে ভাবছে শহরের থেকে মফস্বল গ্রাম যত ভেতরে না, এটার মধ্যে একটা ব্যাপার আছে। দেখো যে ছেলে ধরো একটা আইটি কোম্পানিতে ব্যাঙ্গালোরে বা পুনেতে চাকরি করে, তাকে বলেছে ওয়ার্ক ফ্রম হোম করতে, সে ফিরে গেছে ধরো চন্দননগর, শ্রীরামপুর, দুর্গাপুর, সেখানে গিয়ে গেছে, তো একটা রিভার্স মাইগ্রেশন আমরা কিন্তু এক্সপেক্ট করছি। তাহলে টিয়ার 2-3 সিটির একটা ডিমান্ড হলো, মানে দেখতে পাচ্ছি যে আসছে টিয়ার 2 সিটিজ একটা ডিমান্ড আছে। হয়তো বাড়ি থেকে বসে কাজ করছে, কিন্তু সে যেই ব্যাঙ্গালোরে যেরকম লাইফস্টাইলটা চাইছিল সেটা হয়তো সেই পুরনো বাড়িতে পাচ্ছে না, তাই জন্য ওখানে যারা ভালো হাউজিং কমপ্লেক্স হয়েছে সেটা একটা ডিমান্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিভার্স মাইগ্রেশন। অর্থাৎ শহরটা আরো ছড়িয়ে পড়ার একটা সুযোগ আসবে, ওইগুলো রেসিডেন্সিয়াল সেক্টর ইজ অন দি হাই, আমি বলতে পারি। আর একটাও তো হচ্ছে যেমন অনেকে যারা বিদেশে এস্টাবলিশ ছিল সেই রকমও কিন্তু একটা বড় সংখ্যা এখন ফিরে আসতে চাইছে, ইউকে অন্যান্য বিভিন্ন দেশে যারা আছে, তো তাদের থেকেও একটা ডিমান্ড, কিন্তু তারা তো একটা মিনিমাম লাইফস্টাইল এক্সপেক্ট করবে তাদের যে হোম টাউন, সেখানে গিয়ে। আমাদের নিউ টাউনে আমরা বেশ কয়েকটি নামি ভারতবর্ষের নামি সংস্থার প্রজেক্ট মার্কেটিং করি, সেখানে আমরা এই লকডাউনের সময় আমরা বেশ ভালো নাম্বার করেছি, এবং তার 80% কিন্তু এনআরআই বায়ার্স। তুমি যে জায়গাটার মধ্যে আলোকপাত করতে চাইছো, এই লকডাউনের সময় নেক্সট 3-3.5 মাসে আমাদের নিউ টাউনে একটা খুব নামজাত কোম্পানির একটা প্রজেক্ট আমরা রেসিডেন্সিয়াল মার্কেটিং করি, সেখানে আমরা বেশ ভালো নাম্বার অফ ইউনিটস বিক্রি করেছি, তার মধ্যে 80% কিন্তু এনআরআই বায়ার্স। তার মানে ইটস এ ক্লিয়ার ট্রেন্ড দ্যাট কলকাতা শহরে একটা যদি এরকম আসে তাহলে সারা ভারতবর্ষে এনআরআইরা ফেরাতে, উইচ ইজ গুড ফর আস। যত বেশি ফ্ল্যাট লোকে কিনবে, যত বেশি রেজিস্ট্রেশন হবে, গভর্নমেন্টের ইনকাম বাড়বে। আর একটা বলছি, মেবি আই এম থিঙ্কিং অ্যালাউড অ্যাট দিস পয়েন্ট ইন টাইম, ধরো এই যে পোস্ট সোশ্যাল ডিস্টেন্সিং, পাবলিক গ্যাদারিং কম, এইটার সময় আর একটাও একটা কাইন্ড অফ সচেতনতা এসছে যে খুব বড় হাউজিং কমপ্লেক্সে অনেক লোক একসঙ্গে থাকে, মেলামেশা হয়, এইটা থেকে সরে গিয়ে মানে এই যে ভার্টিক্যাল এক্সপ্যানশনগুলো হয়েছে তার থেকে আবার নতুন করে যেমন নিজের একটা বাড়ি থাকুক, আমি আমার পরিবার নিয়ে থাকুক, এই প্রবণতাটিকে আসা কোনোভাবে সম্ভব? দেখো হ্যাঁ আসা সম্ভব কিছুটা, ইউ আর নট রং। দেখো নিজের বাড়িতে সবাই চাইবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমাকে ওই একটা পরিবেশেও চাইবে যেখানে সবার সঙ্গে মেলামেশা করবে, অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হবে, হুল্লোড় করবে, সেই ব্যাপারটা তুমি মানুষের লাইফ থেকে নিয়ে যেতে পারো। সোশ্যাল ডিস্টেন্সিং একটা টাইম অবধি হবে, তারপরে সাময়িক। তারপরে দুর্গাপুজোর সময় তুমি এরকম তোমার ফ্যামিলিকে নিয়ে ঠাকুর দেখে তুমি বাড়ি ফিরে আবার বসে বসে বাড়িতে থাকো, সবার ডিস্টেন্সিং, ইটস নট পসিবল। তো দিস হ্যাজ টু গো। এটা অনেকে বলছে যে হ্যাঁ লিফটে গেলে ও হাত দিয়েছে আমি হাত দেবো না, এরকম একটা গল্প শুনছি, কিছু জায়গায় হচ্ছে, আমার মনে হয় না খুব একটা এফেক্ট হবে। তবে একটা কি আমাদের কলকাতায় বাঙালিদের মধ্যে একটা ইয়ে আছে যে নিজের বাড়ি, ফ্ল্যাটের থেকে বাড়ি একটা নিজস্ব টান বেশি আছে, যে অনেক ভিলা প্রজেক্টও আসছে, যে তোমাকে সেম পরিবেশটা দেবে কমপ্লেক্সের মতো, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হাউসেস থাকবে যেখানে লিফট ইউজ করতে হবে, কমিউনিটিটা উইল বি গেটেড কমিউনিটি, কিন্তু ভিলা প্রজেক্ট আসছে, অনেকেই করছে, অনেক বড় বড় কোম্পানি করছে। ঋতিক, রিয়েল এস্টেট এমন একটা সেক্টর উইচ ইজ ডিপেন্ডেন্ট অন মেনি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ভালো করতে হবে,
তোমাকে আইটি খুব ভালো করতে হবে, আরও অনেক কিছু ভালো করতে হবে। তাহলে রিয়েল এস্টেট, কারোর যদি ইনকাম বাড়ে সে একটা বাড়ির কথা ভাবতে পারে, কারোর যদি ব্যবসা বাড়ে সে একটা অফিস স্পেস কিনতে পারে। তুমি ধরো এখন একটা ব্র্যান্ডের শার্ট পরো, সেই শার্টটা যদি তুমি একটু ইনকাম বাড়ে তুমি আরেকটু নিজের ব্র্যান্ড, তার রিটেলটা সেরকমভাবে যাবে। আগে তুমি বেড়াতে গেলে ফ্যামিলির সঙ্গে 4 স্টার হোটেলে থাকতে, 3 স্টার হোটেলে থাকতে, তোমার ইনকাম যদি বাড়ে তুমি 5 স্টার হোটেলে থাকবে। এবং অ্যাকচুয়ালি উই আর ডিপেন্ডেন্ট অন দি আদার ইন্ডাস্ট্রিজ, তাহলেই আমাদের ইন্ডাস্ট্রিটাকে ভালো হবে। তো সেই ক্ষেত্রে তোমাকে আমি বলবো যে রিয়েল এস্টেট অবভিয়াসলি সেকেন্ড হাইয়েস্ট এমপ্লয়মেন্ট জেনারেটর আফটার ম্যানুফ্যাকচারিং, যেটা আমি আগেও বললাম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাকি ইন্ডাস্ট্রিকেও ভালো করতে হবে। এবার আসি ইন্টারেস্ট রেটের ব্যাপারে। দেখো, ইন্টারেস্ট রেট যতটা কমেছে, ইট ইজ ভেরি লো, ভেরি ভেরি লো। এটার দুটো ব্যাপার আছে। ইন্টারেস্ট রেট কমার পরে ইএমআই মানুষের কম হবে, অব্লিগেশন বাড়বে, কিন্তু এরকমও দেখা গেছে অনেক ভারতবর্ষে অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক কোম্পানি আছে যে খারাপ সময় মানুষের স্যালারি দিয়েছে। যখন কোম্পানিটা ভালো সময় হয় তখন কিন্তু স্যালারি লোককে বেশি দেয় না, কিন্তু খারাপ সময় কিন্তু আমরা স্যালারিটা কেটে নিই। আমার বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু এরকম হয়েছে। তাতে কিন্তু সেই ব্যাপারটা নালিফাই হয়ে যায়। ইন্টারেস্ট রেট কমলে কিছুটা ডিমান্ড নিশ্চয়ই বাড়ে, বাট আমি গভর্নমেন্টকে এইটা রিকোয়েস্ট করলে বেশি ভালো হতো যে ট্যাক্সের পার্সেন্টেজটা যদি আরেকটু হোম লোন ইন্টারেস্টটা যদি একটু বাড়িয়ে দিত, তাহলে মনে হয় লোকে একটু বেশি উপকৃত হতো। ইন্টারেস্টটা যদি একটু বাড়তো তাদের কোনো একটা লোকের ক্ষতি হয় না। তোমার 0.25% যদি কমে বা 0.2, এটা যতটা বেশি অ্যাডভার্টাইজমেন্ট করে দেখা যায়, ইএমআই এফেক্ট কিন্তু অতটা হয় না। তাহলে যদি ট্যাক্সে যদি এটা বেশি করে, তাতে আমার মনে হয় এটা কনজিউমারদের জন্য অনেক ভালো হবে। আর দ্বিতীয়ত গভর্নমেন্টের একটা করা উচিত, যেটা অবশ্য গভর্নমেন্ট করেছে, স্বামী ফান্ড বলে একটা ফান্ড এসছে আমাদের পশ্চিমবঙ্গে। সেটা প্রযোজ্য না, কারণ আমরা যেহেতু রেরাকে ফলো করে আমরা হীরা করেছি। রেরার ক্ষেত্রে স্বামী ফান্ড বলে একটা ফান্ড এসছে, যেখানে গভর্নমেন্ট হেল্প করছে, যেসব প্রজেক্ট স্টাক হয়ে গেছে সেসব প্রজেক্টে ফান্ডিং করে সেই প্রজেক্টকে কমপ্লিট করা হচ্ছে। বাট যেহেতু আমাদের এটা রেরা কমপ্লায়েন্ট নয়, হীরা কমপ্লায়েন্ট, এটা কেন গভর্নমেন্ট করেছে আমি জানি না। তবে এটাতে আমার মনে হয় এটাও একটা আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলেই ব্যাপারটাই করা উচিত। কারণ অনেক ডেভেলপার আছে খুব সুন্দর সুন্দর যে ব্যবসায় আপ ডাউন থাকতেই পারে, সেখানে স্টাক হয়ে গেছে, সেই ব্যাপারটাতে আস্তে আস্তে এগোচ্ছে। তো এই আর একটা ব্যাপার আমার মনে হয় যে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে কিছুটা ভালো একটা পজিটিভ সেন্টিমেন্ট, একটা বুস্ট আপ দেয়। তবে তার জন্য যে উথাল ফাতাল হয়ে যাবে মার্কেটে হুড়ুড় করে, মার্কেট ডিমান্ড কামস অন সেন্টিমেন্টস। যখন সব কিছু ভালো হবে তখন দেখবে বেশি ইন্টারেস্টেড লোকের বাড়ি কিনছে, যখন বেশি ইন্টারেস্টেড লোকের বাড়ি কিনে তখন তো মার্কেট ওপরে ছিল। এরকম তো ওভারঅল সেন্টিমেন্টই হাই থাকে, তখন মার্কেটও ভালো থাকে। তবে এখন এখানে তুমি যেটা বলো যে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মানে একটা তো ওভারঅল সেন্টিমেন্ট, তার সঙ্গে যেটা হয়েছে আমি ইন্টারেস্ট রেট হয়তো সামান্য কমালাম, যেটার অ্যাবসলিউট টার্মসে অ্যাবসলিউট নাম্বারসে কোনো সেই অর্থে ইম্প্যাক্টই পড়লো না। তার সঙ্গে যেটা ম্যাসিভ স্কেলে হয়েছে, এটা জব কার্ড, জব লসেস এবং পে কার্ড, তো সেই লোকগুলোর হাতে ক্ষমতা কিন্তু অনেক কমে এসেছে। দেখা যাচ্ছে যে আগে খুব একটা লাভ হচ্ছে না। আগে যে 10,000 টাকা ইএমআই দিয়ে কথার কথা, সে এখন 9,750 বা 9,500 টাকা দেবে, কিন্তু তার মাইনেটা কিন্তু 500 টাকা কমেনি। এই 500 টাকা বাড়ে, তার মাইনেটা কিন্তু 3,000 টাকা কমে গেছে। আখেরে মানে তার থেকে যদি ট্যাক্স র্যাপটা একটু, ট্যাক্সের পার্টটা যদি একটু গভর্নমেন্ট আলোকপাত করতো বেশি, যে আমি যে হোম লোন নেবে তাকে যদি আমি একটু বেশি ট্যাক্স ছাড় দেবো, তাহলে কিন্তু আমার মনে হয় মার্কেট সেন্টিমেন্টটা অনেকটা বেটার হবে, অনেক বেটার হবে। আর একটা যেমন এই যে কনস্ট্রাকশন পুরো সেক্টরটাতেই যাদের খুব কথ্য বা চালু টার্মটা হয়ে গেছে পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট লেবার, মানে একটা জায়গায় শ্রমিক অন্য জায়গায় গিয়ে কাজ করে, এই যে বিপুল সংখ্যক লোক এখন তাদের যেখানে কাজ করতো সেখান থেকে নিজের রাজ্যে ফিরে গেছে, এর ফলে কনস্ট্রাকশন ওয়ার্ক কি কোনোভাবে অ্যাফেক্টেড? বা আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু কাউকে ফেরায়নি। আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মানে খুবই ভালোভাবে, যারা আমাদের অনেক রাজ্য যেমন বিহার থেকে উড়িষ্যা থেকে যারা এখানে কাজ করে, তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে আছে। এটা বেশিরভাগ দেখা গেছে মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান থেকে। এটা খুব অন্যায় হয়েছে আমার হিসেবে। কারণ কি, যাদের জন্য তারা দিন রাত কাজ করে একটা জায়গা, তাকে একটা সময় বলে দাও তুমি স্টেটে চলে যাও। যাই হোক, সেটা পলিটিক্যালি চলে যাচ্ছে, আমি সেই জায়গাটাতে আমি যেতে চাইছি না। কিন্তু হ্যাঁ, কিন্তু মানুষের যে লয়্যালটি ফ্যাক্টরটা ঋত্বিকদা, এটা মাইগ্রেন্ট লেবারের ক্ষেত্রে কেন বলছো? আজকে ধরো যে কোনো লোক
সে তার কোম্পানিতে চাকরি করতো, একটা লয়াল ছিল। আমাকে উনি বলেছেন, বস বলেছেন, আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, আমি তার ভরসায় চলবো। কিন্তু এই পরিস্থিতিতে এই ডক্টর আব্দুল কালামের একটা কথা আমার মনে পড়ে গেল, ডোন্ট লাভ ইউর কোম্পানি, লাভ ইউর ওয়ার্ক। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মানে লোকের যে লয়্যালটি টুয়ার্ডস কোম্পানি, আমার মনে হয় আস্তে আস্তে লোকে একটু নিজের দিকে বেশি দেখবে কোম্পানির থেকে। অনেক লোক কি ছিল আগে, যে কোম্পানিকে বেশি ভালোবাসতো, নিজেকে কম ভালোবাসতো, এখন সেটা একটু হবে। আর যদি তুমি একদম মাইগ্রেন্ট লেবারদের কথা বলো, যে আমাদের স্টেটের তো ভালোই হলো বলবো, কারণ লেবারের শর্টেজ কমে গেল। এইবার আমাদের যারা এখানকার ব্যবসায়ী, সে ম্যানুফ্যাকচারিং হোক কি আইটি হোক, আইটি বিল্ডিংয়ের হোক কি তোমার কনস্ট্রাকশন হোক কি আদার ইনফ্রাস্ট্রাকচার হোক, সেই লেবারগুলোকে যদি যেই লোকটা বম্বেতে ধরো কথার কথা বলছি 1000 টাকা পেত পার ডে, সেটা তাকে যদি কলকাতায় 750 টাকা দেওয়া হয়, আই থিঙ্ক হি উইল বি ভেরি হ্যাপি। কারণ বম্বেতে খরচা অনেক বেশি, তাদের অনেক, আমার মনে হয় ইট ইজ গুড ফর দ্য স্টেট কি আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারবে একটা মাচ চিপার রেট, এবং লেবার শর্টেজটা একটু কমবে। কিন্তু আমার মনে হয় না যে এই মাইগ্রেন্ট লেবার যারা বলছে তারা হয়তো আবার এই বম্বে, রাজস্থান, দিল্লি, গুজরাটে আবার ফেরত যেতে যাবে না, এরকম না, যাবে, তবে একটু সময় লাগবে। তার মধ্যে যদি আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে নিয়ে কোনো যদি কাজ দিয়ে দিতে পারি, তাহলে ইট উইল বি গ্রেট। তুমি রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট, ইন্ডাস্ট্রিয়াল রিয়েল এস্টেট, রিটেল সবটাই মোটামুটি কভার করলে, একটা জায়গা হালকা করে ছুঁয়েও ছেড়ে গেছে, সেটা হচ্ছে রেন্টাল। আজকে যে ধরো আমরা যদি শুধু আমাদের রাজ্যের কথাই বলি, সেক্টর 5 ফর ইনস্ট্যান্স, এখানে একটা প্রচুর সংখ্যক আইটি সেক্টর, সফটওয়্যার কোম্পানিরা অফিস নিয়ে কাজ করতো। এবার এই ওয়ার্ক ফ্রম হোমটায় যেটা হয়েছে, এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনের জন্য একটা কমফোর্ট লেভেল তৈরি হয়েছে। এমপ্লয়াররা দেখছে আমাদের প্রপার্টি কস্ট কমে আসছে, এমপ্লয়িরা দেখছে আমি তো বাড়ি থেকে করতে পারছি, তাহলে আমি আর কেন যাব, একটা ভয়, ফিয়ার ফ্যাক্টরও আছে। তো এইটা যদি লং লাস্টিং হয়, তাহলে কি এই যে এক একটা জোন ধরে ধরে যেগুলো তৈরি হয়েছিল একটা সেক্টরের জন্যই, সেখানে কি একটা বিরাট সংখ্যক অফিস স্পেস খালি থাকতে পারে? রেন্টাল মার্কেটে কিরকম ইম্প্যাক্ট করতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। কারণ কি রেন্টাল এমনি আমাদের কলকাতা শহরে কম কম্পেয়ার টু আদার স্টেটস, কারণ আমাদের এখানে অফিস অ্যাবজর্পশন রেটটা একটু কম কম্পেয়ার টু আদার স্টেটস। নর্মালি আইটি সেক্টর রেটটা একটু কম, যদিও আমাদের ইনফোসিস আসছে, তা আগের গভর্নমেন্টে তো আসেনি, গভর্নমেন্ট ইনফোসিসকে নিয়ে এসে ঠিকঠাক করলো। উইপ্রো, এসিজের একটা চলছে আর একটা আসছে। টিসিএস জানো কিনা জানি না, আমি তোমার একটা বলছি, আফটার ব্যাঙ্গালোর দে আর দি সেকেন্ড হাইয়েস্ট অফিস অকুপায়ার ইজ ক্যালকাটা। Similarly for Cognizant, after Chennai, I think they are the highest occupier is in Calcutta. Cognizant আরো বড় অফিস করবে বলছে, কিন্তু এই লকডাউনের পর জানি না কি ডিসিশন নেবে। সাপুরজি, পালনজিরও খুব বড় বড় জায়গা পড়ে আছে, তারাও ভাবছে কি একটা এ নিয়ে এসিজেড করবো কি করবো। কিন্তু এটা ঠিক কথা যে ছোট ছোট অফিস যারা হয়তো ওখানে সেক্টর 5 একটা রেন্ট দিত, সেও যদি ওয়ার্ক ফ্রম হোমে চলে যায়, তো এক্সিস্টিং ল্যান্ডলর্ডদের একটু প্রবলেম হবে। কিন্তু আমি সেই ব্যাপারটা আমি একটু তোমাকে বলেও ছিলাম আগের প্রশ্নতে, যে মানুষ কিন্তু ওয়ার্ক ফ্রম হোমটা বেশি দিন চালাতে পারবে না। তুমি বাড়িতে বসে অফিস, হ্যাঁ মানুষ অভ্যাসের দাস করে ফেলবে, কিন্তু সেই জিনিসটা হয় না। তুমি ধরো না, আমাদের এই লকডাউনের সময় অনেক ওয়েবিনার ছিল, অনেক ভিডিও কল ছিল, যেই বলছে 12টা থেকে ওয়েবিনার আছে, আমি কিন্তু 11টার মধ্যে অফিসের মধ্যে 11টা 11:30 মধ্যে একটা কাজের মধ্যে আছি ওয়েবিনার চালু করে দিচ্ছি। ওই 11টা থেকে কিন্তু আমার মধ্যে মানে এই 12টা বেজে গেল, এই 12টা বেজে গেল। এই জিনিসটা তো আমার মনে হয় না লং। আর লোকে দেখো, অফিসটা আমরা অফিসে বসে করতেই ভালোবাসি, বাড়িতে বসে অফিস হয় না। যদিও বলো একটা বাড়িতে অফিস রাখে যারা প্রফেশনাল হয়, কিন্তু বাড়িতে বসে ঠিক অফিসটা হবে না। দেখা যাক নেক্সট 2-3 মাস হয়তো একটু তুমি যে কথাটা বলে যদি খালি করতে থাকে, বাট আমার মনে হয় এটা খুব একটা লং লাস্টিং হবে না। ইট ইজ নট ফর দ্য লং টার্ম। শর্ট টার্মে কিছুটা এফেক্ট হলেও হতে পারে, কিন্তু লং টার্মে এটা এফেক্ট হবে না। আমার মনে হয় ইট উইল বি ইন ট্র্যাক। এরও বোধহয় একটা অন্য সাইডও আছে। জাস্ট টয়কিনিং একজন রেস্টুরেন্ট ব্যবসায়ীর সঙ্গে কথা হচ্ছিল, উনি যেটা বলছিলেন যে লং টার্মে ওদের জন্য ভালো, বিকজ রেন্টাল কমে আসছে, অনেক রেন্টাল ছেড়ে মানে সিট ডাউন। না তোমার একটা কনসেপ্ট বলি, রিটেলে বা রেস্টুরেন্ট ব্যবসাতে দুটো কনসেপ্ট, একটা রেন্টাল, একটা হচ্ছে রেভিনিউ শেয়ার।
যেই ধরো তুমি মার্কেট যখন ও ও বলবে যে ওর যে তুমি রেস্টুরেন্ট ওনারের কথা বলছো, ও বলছে তো ওর তো ভাড়া কম লাগছে, ওর ঠিক আছে ভাড়া কম লাগছে, কিন্তু ভাড়া কম লাগছে ওর সেলটাও তো হতে হবে। ও তো চাইবে ওর সেলসটা বেশি হোক। যখন ওর সেলসটা বেশি হবে তখনই কিন্তু ল্যান্ডলর্ড বলবে যে আপনার ভাড়াটা ছিল এই, তখন কিন্তু ছিল এই, এখন আপনার সেলসটা যথেষ্ট বেশি হয়ে গেছে, তখন আপনাকে ওই রেভিনিউর একটা পার্সেন্টেজ রাখে। আমরা অলরেডি মার্কেটে এরকম ডিল করি, মিনিমাম কমিটমেন্ট রেন্টালের সঙ্গে রেভিনিউ শেয়ার উইচ এভার ইজ হাই করে একটা ডিল আমাদের হয়। আই অল হোয়াট এভার ইট ইজ ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, এটা একটা প্রযোজ্য বাজার, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ডস এখন এই সময় রেন্টাল নিয়ে একটু নেগোশিয়েট করছে ল্যান্ডলর্ডদের সাথে, চলছে, সমস্ত বড় বড় ব্র্যান্ডই চলছে। তারা সবাই কিন্তু রেভিনিউ শেয়ারও দিতে রাজি আছে। আমার যদি কম বিক্রি, আপনি কম টাকা পাবেন, বেশি বিক্রি হলে বেশি টাকা পাবেন। অনেক ল্যান্ডলর্ডস মানছে, অনেক ল্যান্ডলর্ডস মানছে না। তবে এটা নেগোসিয়েশন প্রসেস উইচ ইজ গোয়িং অন। কিন্তু আমার মনে হয় না ইট ক্যানট বি লং লাস্টিং। কারণ এখন তোমার প্রশ্নতে যেটা লাগছে যে ল্যান্ডলর্ডস আর অ্যাট দ্য রিসিভিং এন্ড, আর যারা ব্যবহার করবে টেনেন্টরা খুব এখন আপার হ্যান্ড নিচ্ছে। কিন্তু ইটস এ সার্কেল, একটা সময় আসবে ওই জায়গাটা পাওয়ার জন্য ওই টেনেন্টটা মাথা খারাপ করে দিয়েছিল। তুমি যেসব মলে দেখবে বড় বড় স্পেসটা, সব বড় বড় অ্যাঙ্কারসটা নিয়ে সেইটা যদি কত মানে কম্পিটিশন হয়। আজকে তাদের একটু করোনা ভাইরাসের জন্য বলছে এখন আমি এই করে দেবো, এই করে দেবো। আজকে যদি ল্যান্ডলর্ড বলে বা একটা কোনো মল ওনার বলে যে ঠিক আছে আপনাকে করতে হবে না, চলে যান, কিন্তু দোকান ছাড়ছে না। আমি তো কাউকে দোকান ছাড়তে দেখছি না। তুমি যে বলছো, না হলে যদি বলে ছেড়ে দেবো, তো আমি কাউকে দোকান ছাড়তে দেখছি না। সবাই তো দেখছি দোকান আঁকড়ে বসে আছে, হোল্ড করে অবভিয়াসলি, কারণ জায়গা দেওয়া পাবে না। ওনা গেলে কোনো একটা কম্পিউটার ঢুকে যাবে। তো ইট ইজ বলতে খুব সোজা, ইট ইজ নট দ্যাট ইজি, ইটস নট দ্যাট ইজি। আজকে আমরা সবাই দুজনেই দেখছি একটা মুখোশ গলায় হলেও ঝুলছে, এটাও একটা সামাজিক প্রবণতা, সবার এইটা নামতে হবে। এটা মুখ থেকে যত তাড়াতাড়ি নেমে যাবে এখান থেকে। আমি তো দেখতে পাচ্ছি অনেক রাস্তায় লোকে যখন মাস্কটা দিচ্ছে কথা বলার জন্য, মানে মুখে লাগিয়ে ঘোরার জন্য, কিন্তু লোকে যখন কথা বলছে তখন এটা নামিয়ে কথা বলছে। লোকে স্কুটার চালিয়ে যাচ্ছে, বাইক চালিয়ে যাচ্ছে, হেলমেট নেই, কিন্তু মাস্কটা ঠিক গলায় ঝুলছে। গলায় ঝুলিয়ে কিন্তু লাভ হচ্ছে না, কিন্তু এটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। অনেকে হেলমেটটাও চলে হাতে গলিয়ে রেখে, কিন্তু মাস্কটা কিন্তু ঝুলবে। এটা একটা অদ্ভুত একটা মানে সময় এসছে। আমার মনে হয়, জানি না এটা কবে যাবে, সমস্ত সবাই ইয়ে করছে। আবার আস্তে আস্তে এটার উপরও আমার একটু মনে হচ্ছে যে প্রকোপটা কমেছে করোনা ভাইরাসে। সবাই তাই বলছে, টেলিভিশনেও দেখতে পাচ্ছি বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখা যায়, আমার মনে হয় জুলাই আগস্টের মধ্যে কিছুটা উই শুড বি পজিটিভ। আমি রিকোয়েস্ট করবো মিডিয়া পার্সনদের বা ডাক্তারদেরও যে আপনারা একটু পজিটিভ বলুন, রাদার দেন এই বারবার লোকের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করা যে এই আজকে এত ভারতবর্ষ বেড়ে গেল, আজকে এত ইয়ে হয়ে গেল। আপনারা দেখতে পাবেন ভারতবর্ষ বেড়ে গেল, ডেথ রেটটাও কমছে, রিকভারি পার্সেন্টেজটা বাড়ছে, ওটার উপর বেশি ফোকাস করা উচিত। বা নাম্বার অফ টেস্ট বাড়ছে কতগুলো, যখন 10,000 কেস হয়েছে তখন 1,20,000, কালকে আমি দেখলাম 1,76,000 না 1,80,000 টেস্ট হয়েছে। এটাও তো কোনোদিন হয়নি, সেটা কেউ বলছে না। যাই হোক, সেই ডাক্তারদের সংখ্যাটা বাড়ছে, সেই তুলনায় কিন্তু তার রেশিওতে যদি ধরা হয় সেটা খুব একটা বাড়ছে না। কারেক্ট। তো এবং রিকভারি তুমি দেখবে এখন প্রায় রিকভারি আর অ্যাক্টিভের ডিফারেন্স প্রায় 35-40 হাজার হয়ে গেছে। তো রিকভারি ইজ হাই। এইটার উপর বেশি আলোকপাত করা উচিত, লোককে বেশি পজিটিভিটি দেওয়া উচিত। তাতে আমার মনে হয় মিডিয়ারও ভালো, সবারই ভালো। এটা না করে যাই নাই যে আপনাদের একটা ইয়ে হচ্ছে যে নেগেটিভ নিউজ খাওয়ানো, যেটা খুব একটা আমার মনে হয় সবসময় ওটা ঠিক নয়। কারণ মানুষের মন এখন, আমি তো যাকেই জিজ্ঞেস করছি বলতে আগে খবর আর দেখি না, দিনে 2 মিনিট দেখে নি, ব্যাস হয়ে গেল। তোমার খবর দেখছে না, ট্রেন্ডিং নিউজ থেকে ওই করোনা কোভিড-19 কিন্তু সরে গেছে, এখন অন্য জিনিস। একটা বিশেষ, যেহেতু তোমরা একটা সর্বভারতীয় সংস্থা, সব রাজ্যেই কাজ করো, যদি রাজ্যবাড়ি আমরা একটা অ্যানালিসিস করতে চাই গোয়িং ফরওয়ার্ড, তোমার কি মনে হয় কোন রাজ্যগুলো রিয়েল এস্টেট হটস্পট হতে পারে, এই রাজ্যে দাম বাড়বার খুব তাড়াতাড়ি রিকভার করে এগোবে? দেখো, অবভিয়াসলি এটা অনেক ব্যাপার আছে দিকটা। ধরো তুমি বোম্বেতে কনস্ট্রাকশন কস্ট কিন্তু মোরালেস সেম। ধরো এখানে কলকাতার হাইয়েস্ট পার স্কোয়ার ফিট বিক্রি হয় হয়তো 25,000 টাকা, 30,000 টাকা বিক্রি হবে, কিন্তু সেলস রেটটা কিন্তু অনেক বেশি করে। আর যত বড় বিল্ডিং হোক 7-8 হাজার টাকার বেশি কেউ খরচা হয় না, যতই তুমি ভালো বাড়ি বানাও। তো বম্বেতে ডিমান্ডটা ভালো, তো বম্বে উইল পিক আপ ভেরি সুন। ব্যাঙ্গালোরে আমাদের কোম্পানি খুব ভালো রেসপন্স পাচ্ছে। তুমি একটু আগে বলছিলে যে টিয়ার 2 সিটি, লখনৌ আমাদের খুব ভালো করছে, আমাদের কলকাতা ভালো করছে,
দিল্লির গুরগাঁও সাইডটা ভালো করছে, মানে হরিয়ানা অ্যান্ড দিল্লি ইজ ডুইং ভেরি ওয়েল। চেন্নাইও খারাপ করছে না, হায়দ্রাবাদ খুব ভালো করছে। মহারাষ্ট্রটা একটু ডাউন আছে কারণ ওদের নাম্বার অফ কেসেস অনেকটা হাই আছে, কিন্তু তুমি যদি রিকভারির কথা বলো যে মহারাষ্ট্র সময়টাকে উঠে আসবে। তো আমার মনে হয় মেট্রো সিটিগুলো দে উইল কন্টিনিউ টু ডু ওয়েল, প্লাস দ্য টিয়ার 2 সিটিজ, ধরো নাগপুর, ধরো ওয়েস্ট বেঙ্গলতে যদি আমি বলি শিলিগুড়ি, দিস সিটিজ, দুর্গাপুর, দিস সিটিজ শুড ডু গুড। আজকের যে আলোচনাটা হলো সেটাতে অন্তত সেই সময়টুকুর জন্য পজিটিভ সাইডে আমরা ওই মুখোশটাকে সরিয়ে সোজা সাপটা, বিশেষ করে তুমি তোমার খোলাখুলি সোজা সাপটা কথা বলেছো এবং এই সেক্টরটা সম্বন্ধে একটা মোটামুটি সম্যক ধারণা এবং পরিষ্কার খোলাখুলি ধারণা, আমি আশা করি যারা দেখছেন তারা ওই খোলাখুলি ধারণাটাই পাবেন। আমি শিওর যখন এই পজিটিভ বাতাবরণটা আসবে তখন তোমার সঙ্গে কথা বলার আবার সুযোগ আসবে, তখন আমরা দেখে নেবো অনেক হাই স্পিরিটে আমরা যে আলোচনাটা করতে পারবো। অনেক ধন্যবাদ।